বিদেশের চাপিয়ে দেওয়া নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, জনগণ আর কোনো পরিকল্পিত নির্বাচন মেনে নেবে না। আজ দলের এক সমন্বয় সভায় আখতার হোসেন আরও বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া উচিত হবে না। বিকেলে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে ঢাকার ২ উত্তর এবং দক্ষিণ মহানগরের সমন্বয় সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যে কোনো দলের সঙ্গে জোট করতে এনসিপির কোনো আপত্তি নেই। একই সভায় দলের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি চায় না এনসিপি। তার অভিযোগ, একটি রাজনৈতিক দল যারা ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে রেখেছে তাদেরই নির্বাচনের পোলিং এজেন্ট হিসেবে রাখা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এনসিপির মহানগর কমিটির তালিকা দেয়া হবে বলে জানান নেতারা। বাংলাদেশের নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যারা আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো, আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতি উপহার পাবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে। এই পথে অনেক বাধা থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব। নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। শুক্রবার এসব তথ্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। আরপিওর এমন সংশোধনী ঠিক মনে করে না বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, রাজনীতির অঙ্গনে সবারই প্রতীক্ষা কবে ফিরবেন তারেক রহমান। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে জুনে লন্ডন বৈঠকের পর ক্ষণ গণনা শুরু করে সবাই। এ নিয়ে এবার সরাসরি কথা বললেন বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা। জানালেন, তারেক রহমান ফিরবেন আগামী মাসেই। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এদিকে বিএনপি থেকে কারা মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলে চলছে টান টান উত্তেজনা। প্রতিপক্ষ আর ভোটাররাও চোখ রেখেছেন কারা পাচ্ছেন নির্বাচনের সবচেয়ে বড় দলের টিকিট। এ আগ্রহের উত্তরও দিয়েছেন সালাউদ্দিন আহমদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলেন। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। এদিকে জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচনে দাঁড়াতে হবে, এমন সংশোধনী এনে আরপিও আদেশ জারি করতে যাচ্ছে সরকার। বিএনপি মনে করে এতে ছোট ও নবীন দলগুলো আশাহত হবে। আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা, কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না। এদিকে জোট গঠনে তরুণদের দল এনসিপির সাথে বিএনপির যোগাযোগ চলছে বলেও জানান বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপির নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসছে বুলেট প্রুফ গাড়ি। এই খবর যখন গণমাধ্যমের শিরোনাম, তখন প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে? দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী সেটিও তিনি স্পষ্ট করেছেন। ধারণা দেন নির্বাচনী ইশতেহারেরও। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর
তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ২৭ দফা, দুয়ের মিশেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ঘোষিত ৩১ দফা। এটিই হবে বিএনপির মূল নির্বাচনী ইশতেহার। ৩১ দফা বাস্তবায়নের জন্য সেটিই হোক আমাদের লক্ষ্য। আসছে নির্বাচনে ৩১ দফার বাইরে আর কি চিন্তা আছে বিএনপির? মূল বিষয়টি থাকবে যে আপনার দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। লুটপাট হয়েছে যেটা কি, সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে ইশতেহারের মধ্যে, এবং আপনার যেটাকে আমরা বলি যে ব্যাংকিং সিস্টেমকে একেবারে মজবুত জায়গায় নিয়ে আসার ইশতেহার থাকবে। ইতিমধ্যে বলেছি যে আমরা ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো উইদিন 15 মান্থস। তার জন্য আমাদের ইতিমধ্যে টিম কাজ করছে, আমাদের অর্থনৈতিক টিম কাজ করছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। এগুলোতে আমরা খুব আশাবাদী যে আমরা এগুলো আনতে পারবো ইশতেহারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। রাজনীতির নানা চড়াই উতরাই দেখেছেন তিনি। সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী, দুই ভূমিকাতেই পারফর্ম করেছেন। এই সরকার শুধু অবরুদ্ধ দেশকে করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। তাকেই কি প্রধানমন্ত্রী পদে সামনে এনে নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই সামনে আনা হবে? এ নিয়ে খোলামেলা উত্তর মির্জা ফখরুলের। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারেক রহমান কবে দেশে ফিরবেন, তফসিলের আগে নাকি পরে, এমন প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে। এখনই সমস্যাগুলো সমাধান হবে, যা টুকটাক কিছু সমস্যা আছে সেগুলো সমাধান হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া কোথাও একজন প্রার্থী থাকলে না ভোট দিয়ে তা প্রত্যাখ্যানের সুযোগ থাকছে। সহকর্মী শরীফ তেহরান আলটুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে মাগুরা নবগঙ্গা পার্কে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে জীবনদানকারীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। যে কয়টি দল এখনো সই করেনি তাদেরও সম্মতি রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল এরই মধ্যে একমত হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের উপরে কোনো চাপ নেই। ক্রেডিবল ইলেকশন হবে। হাসান আহমেদ, ৭১। কাঙ্ক্ষিত জুলাই সনদ দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেই রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে আইনি প্রক্রিয়ার জন্য আদেশ জারির দাবি জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম। ৫ দফা দাবিতে রামপুরায় জামায়াতের গণসমাবেশে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হলে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হবে বলে তিনি জানান। জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে তাদের এই কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র জনতার জনগণের প্রত্যাশাকে সামনে রেখে একটি সনদ পাস হয়েছে। রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু যেভাবে এই সনদ জাতির সামনে উপস্থাপন করার কথা ছিল, এখনো সেইভাবে এই সনদ এই দেশের মানুষ দেখতে পায়নি। আমরা এই আশঙ্কা থেকেই রাজপথে কর্মসূচি দিয়েছি। ওনারা তো উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মেনে নিয়েছেন, আপনারা শুনেছেন। তো গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে? লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি।
সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রত্যেকেই দেশে ফিরে বর্ণনা করেন তাদের তিক্ত অভিজ্ঞতা। অভিযোগ করেন লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই। বিস্তারিত জানাচ্ছে নিবিড় সাহা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরেই বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। নিয়ে গেছিল যে বড় বড় কাম আছে, কন্ট্রাক্টারি করতে পারবা বা বেতনদারি করলে 3000-4000 টাকা বেতন দিব, এরকম করে নিছে। শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে দাবি করা হয় 70 লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। এই মাফিয়া বাংলাদেশি, মাফিয়া সম্পূর্ণ বাংলাদেশি। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে দেশে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাংলাদেশিরাই। মাফিয়া মানে আমাকে বাঙালি হলো খারাপ, মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিশোতা যেটা আছে সব জেলেই বাংলাদেশ পাবে। আমি জেলে ছিলাম প্রায় 2.5 মাস জেলে ছিলাম। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া, আসে মনে করেন দরজা টরজা ভাঙ গেলে আমাকে ধরে চলে যায়। ওরা পাসপোর্ট নিয়ে যায়, নিয়ে ছিঁড়ে ফেলে ফালায় দেয়, মানে ওদের কাছে লেখা দেয়। ওই মাফিয়ারা লিবি করে টাকা দিয়া বাংলার কাজে যাওয়ার সময় ধরে নিয়ে টাকা লয়। যে মারার কোনো শুরু শেষ নেই। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে দেশে ফিরবেন আরও 3 শতাধিক প্রবাসী শ্রমিক। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় 309 জন দেশে ফেরেন। নিবিড় সাহা, 71, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার, যেটিকে প্যারাসিটামল বা নাপা সেন্টার নাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ এখানে সেবা নয়, মেলে হয়রানি। এমনকি কয়েক যুগ ধরে চাকরি করা খণ্ডকালীন চিকিৎসককেও চেনে না সেবা প্রার্থীরা। রায়হান কবিরের প্রতিবেদন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের 24-25 শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ফরহাদ ফুটবল খেলতে পায়ে আঘাত পেয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। অভিযোগ, ক্ষত স্থানে একবার তাকিয়ে পায়ের নখ তুলে ফেলতে হবে বলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রেফার করেন চিকিৎসক। সেখানে গেলে ডাক্তার বলেন তুলতে হবে না, ওষুধে হবে নিরাময়। বললো এখানে সার্জারি করা হয় না, আমাকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে যাইতে বললো। তো গেলাম উপায় না পেয়ে আর কি। তারপর ওখানে কিছু লিখে দিল, ওখানে বললো নখ উঠাতে হবে না, কিন্তু এখানে উনি বলছিল যে নখটা উঠায় ফেলার লাগবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, নামমাত্রই দাঁড়িয়ে আছে এই মেডিকেল সেন্টারটি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক রাখতে নেই কোনো ভূমিকা। জানেন প্যারাসিটামল বা নাপা সেন্টার হিসেবে। দিন শেষে নাপা এক্সটেন্ডের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি এটাকে মেডিকেল সেন্টার না বলে আসলে প্যারাসিটামল সেন্টার বলতে চাই। যে ডাক্তারগুলো রয়েছে সেটা খণ্ডকালীন হোক পার্মানেন্ট হোক, তাদের অনুপস্থিতি কিন্তু আমরা সময় সময় লক্ষ্য করি। অনুসন্ধানে দেখা মেলে হাজারো সমস্যায় বছরের পর বছর চলছে এটির কার্যক্রম। অনেকেই চেহারা না দেখিয়েই পাচ্ছেন মাসিক বেতন। ডাক্তার এম এ সালাম নামে একজন খণ্ডকালীন চিকিৎসকের সন্ধান মেলে। আমাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন বলছিল যারা আমাদের মিরপুর এলাকায় থাকে তারা যদি অসুস্থ হয় তারা আপনার কাছে রিপোর্ট করবে। যাকে চেনে না সেন্টারটির কোনো কর্মচারীও। ফিজিক্যালি আমি তাকে কখনো দেখিনি। আমার অলমোস্ট 15 ইয়ার্স চাকরি হয়ে গেছে, ওনাকে এখানে আমি ডিউটি করতে দেখি নাই। বিষয়টি নিয়ে নতুনভাবে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই বিষয়টিকে সিন্ডিকেটে মার্ক করা হয়েছে এবং সিন্ডিকেটে অ্যাজেন্ডাভুক্ত আছে এবং সিন্ডিকেটে এটা আলোচনার সাপেক্ষে তারপরে ব্যবস্থা করা হবে। মেডিকেল সেন্টারটিকে ঢেলে সাজানো হবে, সহযোগিতা করবে তুরস্ক। এরকম একজন ডাক্তারকে এখানে বেতনভুক্ত করে রাখা এবং মানে তার কাছ থেকে আমরা শিক্ষার্থীরা কেউ বেনিফিট হচ্ছি না, এখানে প্রশাসনকে এটা জানানোর চেষ্টা করেছে। বদনামটা বুঝে যাবে, নাপা সেন্টার থাকবে না। সরকার থেকেও আমাদের একটা 6 তলা বিল্ডিং করার মতন এখানে একটা সবকিছু রেডি আছে। শুধু আমাদের সরকারের যে একনেকে থেকে পাশ করা, এটা সামনে ইমপ্লিমেন্টেশন করতে যত সময় লাগবে। এর আগে মেডিকেল ফ্যাকাল্টি করে সেন্টারটিকে পূর্ণাঙ্গ হাসপাতালও করার পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। রায়হান কবির, 71, ঢাকা। কে কোন সম্প্রদায়ে সেটি মুখ্য নয়, সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে উঠে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।
শুক্রবার গারো সম্প্রদায়ের অন্যতম উৎসব ঢাকা ওয়ান গালায় যোগ দিয়ে তিনি আরও বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির রেইনবো নেশন তৈরি করবে, যেখানে সব সম্প্রদায় তাদের অবদান রাখতে সক্ষম হবে। শফিকুল হকের প্রতিবেদন। ওয়ান গালা এটাই গারো জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব। তাদের বিশ্বাস, ভূমি ও প্রকৃতির আশীর্বাদেই জীবন টিকে আছে। ফসল তোলার মৌসুমে নাচ, গান ও প্রার্থনার মাধ্যমে কৃতজ্ঞতা জানান ফসলের দেবতাকে। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এই উৎসব এখন হয়ে উঠেছে মিলন মেলা, সংস্কৃতি বিনিময়ের এক বর্ণিল মঞ্চে। বনানী বিদ্যানিকেতনে দিনব্যাপী ঢাকা ওয়ান গালার দ্বিতীয় পর্বের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা দেন রাজনৈতিক নেতারা। জাতি বিভক্তের প্রক্রিয়ার ফাঁদ না তৈরিরও আহ্বান তাদের। আমরা জানি কোনোভাবেও আর আগামীতে জাতি বিভক্ত প্রক্রিয়ার যে ট্র্যাপ রাজনীতিবিদরা করে তার মধ্যে না পড়ি। বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রিজিম যেটা করে আসছে, এই ট্র্যাপে জানি আমরা আগামীতে না পড়ি। আর বিএনপি মহাসচিব বললেন, পিছিয়ে থাকা নয়, গারোদের মূল ধারার সাথে এক হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা অভিজ্ঞতা, সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলোকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার কথাও জানান বিএনপি মহাসচিব। বিএনপি সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং শফিকুল হক, ৭১, ঢাকা। ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। নভেম্বরের 15 তারিখে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে একদিন চলবে স্টিমারটি। সংস্কার কাজ শেষে ঢাকা তো মুন্সিগঞ্জে পরীক্ষামূলকভাবে চলেছে নৌযানটি। নৌপরিবহন উপদেষ্টা জানান, বাণিজ্যিকভাবে নয়, ঐতিহ্যকে ধরে রাখতে 3 বছর পর আবারও চালু করা হচ্ছে স্টিমার সার্ভিস। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। 18 শতকের শেষ দিকে ব্রিটিশদের মাধ্যমে এ অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছত প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস, যা চলে বহু বছর। তবে 2022 সালের 22 সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যায় স্টিমার চলাচল। ভ্রমণ পিপাসুরা বলছেন, তারা আবারও ঐতিহ্যবাহী স্টিমারে ভ্রমণ করতে পারবেন, তেমনি দক্ষিণ অঞ্চলের নদীপথের সাথে পরিচিত হতে পারবে। একদিন উইল বি টু লেস, খুব কম হবে। এটা কি প্রতিদিন এবং রাত্রেও এটার কন্টিনিউশন থাকা দরকার আছে। তারা হবে যে আপনার যারা এটাকে অপারেট করবে তারা একটা প্রফিট করতে পারবে এবং দেখা যাবে যে অন্য যারা পর্যটক যারা আছেন তারা সবাই উপকৃত হবে আর কি। যারা এফোর্ড করতে পারে তাদের জন্য এটা একটা কমফোর্ট জার্নি হতে পারে, সেফ জার্নি হতে পারে, এটা অবশ্যই খুলে দেওয়া উচিত। চালকরা বলছেন, স্টিমারের সাথে সম্পর্ক গভীর। 3 বছর পর আবার চালাতে পেরে খুশি তারা। এটা তো মিস করি, এখন 22 সালের দিকে এটা আবার বন্ধ হয়ে যায়। 100 বছর একটা ঐতিহ্য, এটা আবার পুনরায় আমাদের উপদেষ্টা মহোদয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আবার নতুন করে উনি পর্যটকদের জন্য এটা আবার নতুন করে চালু করছেন। নৌ পরিবহন উপদেষ্টা জানান, বাণিজ্যিকভাবে নিয়মিত চলবে না এই সার্ভিস। তো এটাকে আপনারা ঐতিহ্য হিসাবে ধরবেন। এটাকে আপনারা যদি প্রশ্ন করেন যে কমার্শিয়ালি চলবে কিনা, কমার্শিয়ালি এমনি তো লঞ্চ চলে না, প্যাসেঞ্জার নাই। আর যদি যারা চালাবে তারা যদি মনে করে আরেকটা রুট দরকার, তারা নিয়ে পর্যটক নিয়ে যেতে পারবে, তাহলে আরেকটা রুট দেওয়া হবে। জাহাজে 323 জন পর্যটক আরোহণ করতে পারবেন। এছাড়া দিনের বেলায় চলাচলের জন্য মেঘনা সহ অন্যান্য নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারা। প্রতি শুক্রবার সকালে বরিশাল ও শনিবার সকালে ঢাকা যাত্রা করবে স্টিমারটি। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। শাহবাগে পুলিশের ব্যারিকেডের বাধায় শেষ হলো চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি।
শুক্রবার বিকেলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা নির্বাহী আদেশে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ সৃষ্টি, চাকরির বয়সসীমা ৩৫ করা সহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মোহাম্মদ শরীফ সোহাগ শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে ক্রাচে ভর করে আন্দোলনে যোগ দিয়েছেন। সরকারি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীদের ৫ দফা দাবির প্রতি সংহতি জানাতে মাদারীপুর থেকে এসেছেন গ্র্যাজুয়েশন শেষ করা শরীফ। জেনারেলের সাথে প্রতিবন্ধী হয়েও আমরা কম্পিটিশন দিয়ে বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমরা কেন চাকরি পাবো না? তার মতো দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ৫ দফা দাবি আদায় করতে এসেছেন অর্ধশত শারীরিক প্রতিবন্ধীরা। আমরা এই আন্দোলন যদি বলেন কেন করছি, তাহলে বলবো বেঁচে থাকার জন্য করছি, দুবেলা দুমুঠো খেয়ে পড়ার জন্য করছি। চাকরি না হওয়ার কারণে আমরা সামাজিকভাবে অনেকের কাছে খারাপ কটূক্তি আমরা মনে করে সবার বোঝা হয়ে আছি। আপনি চাইলেই কিন্তু মাটি কেটে জন বেঁচে খেতে পারেন, কিন্তু আমি কিন্তু সেই সুযোগ নেই। আমি কষ্ট করে আমি জীবনে এফোর্ট দিয়ে পড়ালেখা করেছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে যদি আমি চাকরি না পাই, আমি কি ভিক্ষা করে খেতে পারবো? আপনারা বলেন। আমরা হচ্ছে যেহেতু শিক্ষিত, আমরা না পারবো ভিক্ষা করতে, না পারবো মানে তাহলে আমাদেরকে হচ্ছে না খেয়ে না পড়ে ধুকে ধুকে মরে যেতে হবে। প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫% কোটা পুনর্বহাল, শ্রুতি লেখক নীতিমালা সংশোধন, সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের সংরক্ষিত পদে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৫ করা। এই দাবি আদায়ে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডে থেমে যায়। সেখানেই অবস্থান নিয়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে প্রতিবন্ধীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে তাদের সুবর্ণ নাগরিক আইডি কার্ড পুড়িয়ে দেয়। দাবি আদায় না হওয়ায় শনিবার দুপুর ৩টায় আবারও যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের শিক্ষার্থীরা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ৭১।